আমন্ত্রণ প্রবাসের সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশন দপ্তর OHCHR এর তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন প্রকাশ করা হবে আজ। মঙ্গলবার জেনেভার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে তথ্য জানানো হয়েছে। আজ জেনেভা থেকে বাংলাদেশ সময় বেলা 2:30টায় ও স্থানীয় সময় সকাল 9:30টায় বাংলাদেশে জুলাই ও আগস্ট 2024 সালের প্রতিবাদ বিক্ষোভ চলাকালে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয়ক প্রতিবেদনটি প্রকাশ করা হবে। এর আগে সোমবার জানানো হয়েছিল 13 ফেব্রুয়ারি এ প্রতিবেদন প্রকাশ করা হবে। তবে মঙ্গলবার পুনরায় নতুন তারিখ নির্ধারণ করে একদিন এগিয়ে আনা হয়। গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে ছাত্র আন্দোলন চলাকালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয় প্রতিবেদন প্রকাশ করবে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। শুরুতে এ নিয়ে বক্তব্য রাখবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। পুলিশ আন্দোলনকারীদের হামলায় আহত হন। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অনানুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে দুজনের। আগামী এপ্রিলের 4 তারিখ ব্যাংককে হবে এই আয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, দুজনের বৈঠক হলে দুদেশের মধ্যে থাকা অসম চুক্তি নিয়ে কথা বলা উচিত বাংলাদেশের। মারুফা রহমানের প্রতিবেদন। আগামী 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম সরাসরি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু বিষয় নিয়ে কূটনৈতিক টানাপোড়েন থাকলেও বিমস্টেক প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে দুই নেতার বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা উঠেছে রাজনৈতিক এবং আন্তর্জাতিক অঙ্গনে। বিশেষজ্ঞরা বলছেন, এবারের বৈঠকে বাংলাদেশ ও ভারতের অসম চুক্তিগুলো নিয়ে সরাসরি কথা বলা যেতে পারে। যদি দ্বিপাক্ষিক মিটিং হয়, সেটা যতটুকু সময় হোক না কেন, যতখানি পারা যায় বাংলাদেশের স্বার্থ সামনে নিয়ে আসা। যদিও এরই মধ্যে বলা বলি হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে, তাই যদি থাকে তাহলে হয়তো অত গুরুত্বটা থাকবে না, কারণ স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক হয়তো আরও বড় আকারেই হওয়ার কথা। দুই দেশের যে সার্বভৌমত্বর যে বিষয়টা, সেটা যেন রক্ষিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে যথেষ্ট হোমওয়ার্কের অভাবে চুক্তিগুলোতে যথাযথভাবে নিজেদের স্বার্থ রক্ষা করা যায় না বললেন এই বিশেষজ্ঞ। যে কোনো দেশ তার স্বার্থটাই দেখবে, তাই না? বাংলাদেশ স্বাভাবিকভাবে বাংলাদেশ তার স্বার্থটাই দেখবে। যত না বাংলাদেশের লাভ হয়েছে তার চেয়ে ভারতের লাভ হয়েছে। এই জিনিসটা যদি একটা গবেষণা কেন্দ্রিক যদি কাঠামোর মধ্যে আমরা নিয়ে আসতে পারি, তাহলে তারাও বুঝতে পারবে যে হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় ঝামেলা হয়ে গেছে, এই জায়গায় বিগত সরকার অনেকটা রাজনৈতিক কারণেই হয়তো করেছে, কিন্তু এটা বাংলাদেশের জনগণের লাভ হয়নি, যার জন্য এখানে নতুনভাবে চিন্তা ভাবনা করতে হবে। বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে সম্প্রতি বলেছেন, এবারের শীর্ষ সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। তিনি বলেন, এটি বিমস্টেকের ভবিষ্যতের জন্য একটি দিক নির্দেশনা নির্ধারণ করবে। আঞ্চলিক এই জোটের সদস্য দেশ 7টি: বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইসার। এ সময় তিনি চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। বিশ্বব্যাংকের অর্থায়নে কর ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে ডিজিটালাইজেশন পদ্ধতি চালু এবং বিভিন্ন ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠায় সংস্কার কর্মসূচি বাস্তবায়নের বিষয় উঠে আসে আলোচনায়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা সবাই এদেশের সন্তান, প্রতিশোধের কোনো জায়গা থাকা উচিত নয়। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা সমাজে পুনর্মিলনের আহ্বান জানান এবং প্রতিশোধের চক্র ভাঙার
ও দেশে শান্তি সম্প্রীতির ক্ষেত্র তৈরির কথা বলেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বিশ্বজুড়ে ইউএসএআইডির কাজ স্থগিতের মার্কিন সিদ্ধান্তের পরিণতি নিয়ে আলোচনা করেন বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। মাজেদ বিন আবদুল্লাহ আল কাসাবির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে ঢাকা রিয়াদের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেন তারা। এ সময় রাষ্ট্রদূতকে বাংলাদেশের পক্ষ থেকে ব্যবসায়িক চ্যালেঞ্জ, সুযোগ এবং চাহিদা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রস্তুতের অনুরোধ করেন মন্ত্রী। সেই সঙ্গে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে যে কোনো অর্থনৈতিক বা বাণিজ্যিক সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দেন তিনি। পরে রাষ্ট্রদূত সৌদি মন্ত্রীর কাছে সম্প্রতি প্রকাশিত সৌদি বাংলাদেশ অর্থনৈতিক ম্যাপিংয়ের কপি হস্তান্তর করেন। প্যারিসে শুরু হলো 2 দিন ব্যাপী এআই সম্মেলন। অংশ নিয়েছে ভারত, জার্মানি, কানাডা সহ শতাধিক দেশের শীর্ষ নেতারা। মার্কিন সরকার পরিবর্তনে ইউরোপের সাথে নতুন করে সখ্য তৈরিতে হাজির হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র যাবেন তিনি। ওয়াশিংটনে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। দুজনের বৈঠকে উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ঝুঁকি নিরসন এবং নিরাপদ বলয় তৈরি করতে প্যারিসে শুরু হয়েছে 2 দিনব্যাপী গ্লোবাল এআই সামিট। নিয়ন্ত্রণবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা যে বিপদ বয়ে আনতে পারে সে বিষয়ে রয়েছে শঙ্কা। তাই করণীয় খুঁজতে প্যারিসে জড়ো হয়েছে শতাধিক দেশের শীর্ষ নেতারা। ফ্রান্সে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জার্মানি, ইতালি, কানাডা সহ ইউরোপের শীর্ষ নেতারা বৈঠকে যোগ দেন। প্রথম দিনের বৈঠকে এআই এর ভবিষ্যৎ তুলে ধরেন ফ্রান্সের প্রেসিডেন্ট এবং গুগলের প্রধান সুন্দর পিচাই। আমরা এখনো এআই প্ল্যাটফর্ম পরিবর্তনের প্রাথমিক পর্যায়ে রয়েছি, কিন্তু আমরা জানি যে এটি আমাদের সময়ের সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে। এখনই সময় এগিয়ে যাওয়ার। ইউরোপের উন্নয়নে এআই এর বিকল্প নেই। এটি আরো কাজ করবে, তখন আমরা এগিয়ে যাব। ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিবেন মোদি। তিনি জানিয়েছেন মার্কিন সফর ভারত যুক্তরাষ্ট্রের বন্ধুত্বকে আরো দৃঢ় করবে, যেখানে আঞ্চলিক এবং বিশ্ব রাজনীতি সহ উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। মাসুদ রানা, নিউজ 24। প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার ইতিহাস তুলে ধরতে ইতালির রোমে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানে রংতুলির আঁচড়ে শিশুরা ফুটিয়ে তোলেন বাংলা ভাষার ইতিহাস, শহীদ মিনার আর ভাষার জন্য রফিক জব্বার সালাম বরকতের আত্মত্যাগ। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালিতে বেড়ে ওঠা প্রবাসী নতুন প্রজন্মের অধিকাংশই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। এতে বাংলা শিক্ষা এবং ইতিহাস ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছে তারা। প্রবাসে বেড়ে ওঠা আগামী এই প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস, ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি সহ নানা বিষয় জানাতে স্বাধীন বাংলা টেলিভিশন গেল কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21 আমার চেতনা স্লোগানে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে অনলাইন ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। এ সময় শিশু কিশোররা তাদের আঁকা ছবিতে ভাষা আন্দোলন, শহীদ মিনার আর সালাম, রফিক জব্বার বরকতের আত্মত্যাগ তুলে ধরার চেষ্টা করেন। ভাষার মাসে এমন আয়োজনের প্রশংসা করেন অভিভাবকরাও। এই আয়োজনের মাধ্যমে আমাদের বাঙালি ছোট ছোট বাচ্চারা তাদের বাঙালি সংস্কৃতি প্লাস আমাদের ভাষার যে মূল্যবোধ সেটা বুঝতে পারবে। নতুন প্রজন্মকে নিয়ে এই ইতালিতে, ইউরোপের মাটিতে আমরা তাদেরকে বাংলা ভাষা, বাংলার যে ভাষা আন্দোলন, যে ভাষার জন্য বাঙালি জীবন দিয়েছে, বাঙালি শহীদ হয়েছে, সেই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা। স্বাধীন বাংলা টেলিভিশন যতদিন এইরকম আয়োজন করবে আমরা সবসময় পাশে রয়েছি, থাকবো।
আমাদের 52 এবং 21 আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের সন্তানকে সুশিক্ষার পাশাপাশি রফিক, জব্বার, সালাম, বরকতকে আমাদের অবশ্যই তাদেরকে সেই শিক্ষা সুশিক্ষা দিতে হবে। আমরা ইতালিতে থেকেও যে বাংলার যে একটা স্বাদ আজকে আমরা গ্রহণ করতে পেরেছি, দ্বিতীয় প্রজন্মকে আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা মাতৃভাষা বাংলা, এটার গুরুত্ব বিশ্বের সবচেয়ে বেশি। স্বাধীন বাংলা টেলিভিশনের চেয়ারম্যান সৈয়দ সুমনের সভাপতিত্বে ও প্রধান সম্পাদক এমডি রিয়াজ হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আগত অতিথি ছাড়াও বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ও ইতালি প্রবাসী কমিউনিটির বিশিষ্টজনেরা। পরে রোমের দুটি বাংলা স্কুল, সঞ্চারী সঙ্গীতায়ন ও সেন্তো সেল্লে আদর্শ বিদ্যা নিকেতনকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী ভূমিকা রাখায় ফিলিপাইনের সর্বোচ্চ খেতাব নাইটহুড জিতলেন বাংলাদেশের আলিউর, যা বিশ্বে এক অনন্য রেকর্ড। জাতিসংঘের সহায়তাপুষ্ট মডেল চা বাগান বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন শেখ আলিউর। তিনি জানিয়েছেন, মডেল বাগান বাংলাদেশের চা শিল্পকে দারুণভাবে ঘুরে দাঁড়াতে ভূমিকা রাখবে। ছোটবেলা থেকে চায়ের প্রতি ভালোবাসা ব্রিটেন প্রবাসী সিলেটের সন্তান শেখ অলিউরের। সেই ভালোবাসা কেবল চা নিয়ে ব্যবসা করার জন্য নয়, বরং তিনি সবসময় চেয়েছেন এই শিল্পের সাথে জড়িত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা। তারই লক্ষ্যে প্রতিষ্ঠা করেন শ্রমিকের জন্য ন্যায্য মজুরি সনদ। 2024 থেকে শেখ অলিউরের নেতৃত্বে এখন পর্যন্ত 14টি দেশ শ্রমিকদের বেতন বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। 50 লাখের বেশি মানুষ এরই মধ্যে অলিউরের ন্যায্য মজুরি সনদ থেকে উপকৃত হয়েছেন। এবার শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী ভূমিকা রাখায় ফিলিপাইনের সর্বোচ্চ খেতাব নাইটহুড জিতলেন বাংলাদেশের অলিউর। সেই সাথে পেয়েছেন সর্বোচ্চ পুরস্কার পিস অ্যাওয়ার্ড। অতীতে ফিলিপাইনের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব নাইটহুড বা নাইট অব রিজিওনাল প্রাপ্তদের মধ্যে রয়েছেন হেনরি কিসিঞ্জার, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহ অনেক খ্যাতিমান ব্যক্তি। তার সাথে এখন যুক্ত হল শেখ অলিউর রহমানের নাম, যা বাংলাদেশি হিসেবে প্রথম। জাতিসংঘের সহায়তাপুষ্ট মডেল চা বাগান বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন শেখ অলিউর রহমান। I'm the first Bangladeshi person to ever receive this. So that makes me incredibly proud to be a Bangladeshi, although I live in Britain and I'm a British citizen. It's a unique moment for me, for my family, of course. But more importantly, the things, why did I get this? I got this because of the issues I'm fighting for and I will continue to fight for. তিনি মনে করেন এই মডেল চা বাগান বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে মুখ থুবড়ে পড়া চা শিল্প দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারবে। মাসুদ রানা, নিউজ 24। 2025 সালের মধ্যে নির্বাচন চেয়ে অস্ট্রেলিয়া পার্লামেন্টে একটি প্রস্তাব উল্লেখ করেছেন দেশটির আইন পরিষদ এবং গ্রিনসের সদস্য মিসেস বয়েড। তিনি বেশ কয়েকটি প্রস্তাব পেশ করেন, যার মধ্যে বাংলাদেশ অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার কথা জানান, যেখানে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার কথা তুলে ধরা হয়। সেই সাথে অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয় বলে জানান মিসেস বয়েড। Quietly as possible in accordance with Standing Order 43. I think the member for his That this House notes with concern that A, for 17 years the people of Bangladesh endured authoritarian rule under former Prime Minister Sheikh Hasina, marked by severe human rights abuses, suppression of democracy and electoral fraud. Following nationwide student-led protests in mid-2024, the government collapsed and Hasina fled the country in August 2024. দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা অপরিসীম। চাঁদপুরের কচুয়ার তেগুড়িয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বক্তারা। বলেন, দেশের অর্থনীতিতে অপরিসীম অবদান রাখা রেমিটেন্স যোদ্ধাদের পরিবারের ছাত্রছাত্রীদের খেয়াল রাখাও সবার দায়িত্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাস্টার আবু তাহের পাটোয়ারি। রেমিটেন্স যোদ্ধারা আছে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কত পরিশ্রমের কাজ করে এই দেশটাকে উন্নত থেকে উন্নততর দিকে নিয়ে যাচ্ছে।
তারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে আমাদের এই দেশকে সার্থক ও সাফল্যমণ্ডিত করে তুলতেছে। শাহজালাল রহমাতুল্লাহ সিলেটের দরগা মাদ্রাসার অগ্রগতি ও কল্যাণে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে লন্ডনে প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের আবনা ও ফুজালা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের 4 স্কয়ার কনফারেন্স হলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন শাইখুল হাদিস মাওলানা মাহমুদ হোসাইন, শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান মনোহরপুরী, মাওলানা আব্দুল গাফফার, শাইখুল হাদিস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক, মাওলানা আব্দুর রব সহ আরও অনেকে। এ সময় প্রাক্তন ছাত্ররা স্মৃতিচারণের পাশাপাশি আগামী দিনে জামিয়া অগ্রগতি ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ফাজিল অনেক ভাবনা, আমরা সবাই এখন গেট টুগেদার হয়ে একে অপরের সাথে পরিচিত হওয়া, মত বিনিময় করা, দেখাশোনা করা। আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য বাইন অংশগ্রহণ করছেন। আমরা জেলাখান টার্গেট করছিলাম, আলহামদুলিল্লাহ আমরা সম্মেলন সাকসেসফুল হয়েছে। ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে প্রাক্তন ছাত্ররা একত্রিত হয়েছিলেন, একটি মিলন মেলা হয়েছে এখানে। আলহামদুলিল্লাহ আমরা অতীত দিনে আগামী দিনে মাদ্রাসা ইলমি জামিয়া কাসিমুল উলুমের কল্যাণার্থে মাদ্রাসার একজন সন্তান হিসেবে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। লেবাননে জমকালো আয়োজন অনুষ্ঠিত হলো পর্যটন নগরী রাউসির আরুজ হোটেলে ডায়নামিক ড্রিম টিমের সেলিব্রেট প্রোগ্রাম। অনুষ্ঠানে প্রধান স্পিকার এসডি মোহাম্মদ আবুল বাশারের কাছ থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন এসআর ফারুক হোসেন, রফিকুল ইসলাম, মোহাম্মদ মেরাজ ও লিপি আক্তার সহ অনেকে। লাখ লাখ উদ্যোক্তার স্বপ্ন পূরণের লক্ষ্যে গড়ে ওঠা ডাইরেক্ট সেলিং সিস্টেম পদ্ধতির এই প্ল্যাটফর্মে প্রবাসীরা একদিকে যেমন আন্তর্জাতিকভাবে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন, অন্যদিকে দেশের অর্থনীতিতেও রাখতে পারছে বিরাট অবদান। কর্মসূচি প্রথম দিনে 6 জেলায় সমাবেশ করবে দলটি। এর মাধ্যমে দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবির পাশাপাশি পুরো জাতিকে নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি। নেতারা বলছেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সোচ্চার করতেই এই আয়োজন। রোজার আগে 64 জেলায় সমাবেশ করবে দলটি। পর্যায়ক্রমে চলবে মহানগর ও বিভাগীয় সভা সমাবেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলছে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের মিশন। এর মধ্যেই নানা কারণে টালমাটাল দেশের রাজনৈতিক অঙ্গন। আগামী নির্বাচন নিয়ে হিসেব নিকেশ করছেন গোটা দেশের মানুষ। এ অবস্থায় দেশব্যাপী সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ 6 জেলায় সমাবেশ করবে দলটি। সমাবেশ নিয়ে দলটির দাবি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা সহ বিভিন্ন জনদাবিতে এই কর্মসূচি। সকল ক্ষমতার উৎস জনগণ, সেই জন্য জনগণের মুক্তির জন্য, জনগণ যাতে শান্তিতে থাকতে পারে সেই জন্য সকল সময় আমরা জনগণের পাশে থাকব, এই মেসেজটাই আমরা জনগণকে দিতে চাই। রাজনৈতিক সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান দলের সিনিয়র নেতারা। সমাবেশ ঘিরে উজ্জীবিত সব পর্যায়ের নেতাকর্মী সমর্থকরাও। সভা সফল করার জন্য সুনামগঞ্জের সর্বস্তরের বিএনপি কর্মীদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যচ্যুতি না হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যেন লক্ষ্যচ্যুত না হয়, এই লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। একত্রিত করা, নির্বাচনমুখী এবং আমাদের বর্তমান যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের কাছে আমাদের যে দাবি, এগুলো তুলে ধরা হচ্ছে মূল উদ্দেশ্য। রমজানের আগেই জেলা পর্যায়ের কর্মসূচি শেষ করে পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার পরিকল্পনার কথাও জানিয়েছে বিএনপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজনৈতিক দলের পাশাপাশি নানা বক্তব্য দিচ্ছেন সরকারের উপদেষ্টারাও। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে ইউএনডিপি সহ 18 সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন আয়োজনে বাংলাদেশের প্রস্তুতি এবং সুষ্ঠু ভোট আয়োজনে করণীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। জানান বৈঠকে কি আলোচনা হয়েছে। তারা কিভাবে প্ল্যান করছেন বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য, এবং সেখানে তারা বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারের কি ধরনের সহযোগিতা আশা করছেন সেটা তারা বলেছেন।
তিনি বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে বড় কোনো বাধা দেখছে না কমিশন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন আয়োজনে কমিশন সব ধরনের প্রস্তুতি শুরু করেছে। জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়েই প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি, জানান সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকবেন তারা। We've had some initial discussions with development partners on the different areas of support. So they go from everything from strengthening of the Bangladesh Elections Commission. এরই মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন, যা আগামী মে-জুনের মধ্যেই সম্পন্ন হবে। সজল দাস, নিউজ 24, ঢাকা। আমন্ত্রণ আরেকবার, এবার জানাবো খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকত। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে অফিসিয়াল হিসেবে কারা থাকছেন তা চূড়ান্ত করেছে আইসিসি। 8 বছর পর ফিরছে 8 দলের এই ওয়ানডে টুর্নামেন্ট। 19 ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ পরিচালনা করবেন শরফুদ্দৌলা। তার সঙ্গী হিসেবে থাকবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবরো। উদ্বোধনী ম্যাচের পর 26 ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচও পরিচালনা করবেন বাংলাদেশের এই আম্পায়ার। সেদিন তার সঙ্গী জোয়েল উইলসন। এছাড়া আইসিসির এলিট প্যানেলে যুক্ত হওয়া এবং ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে দায়িত্ব পালন করা প্রথম বাংলাদেশি আম্পায়ারও শরফুদ্দৌলা। ফিক্সিংয়ের দায়ে 5 বছরের জন্য নিষিদ্ধ হলেন বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তার। মঙ্গলবার সন্ধ্যায় এক ইমেইল বার্তায় এ তথ্য জানায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। 2023 সালে দক্ষিণ আফ্রিকায় নারী টি-20 বিশ্বকাপ চলাকালে তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত শুরু করে আইসিসি। সংস্থাটির অ্যান্টি কারাপশন কোডের 5টি বিধি লঙ্ঘনের কথা স্বীকার করেন সোহেলি। নারী টি-20 বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলে থাকা এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন সোহেলি আক্তার। এ ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।